প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 38। খাবার টেবিলের এক পাশ জুড়ে বসে আছে জাইন, ইসরাত, সৌরভী, ইরহাম, আহান, মোমো, অনিকা, মাহাদি, মৃণয়। নুসরাত এসে নিজের জন্য চেয়ার টেনে বের করে বসতে নিবে আরস তা টেনে নিল। নুসরাত একবার আরসের দিকে তাকিয়ে চুপচাপ প্লেট নিয়ে বসে গেল চেয়ারে। আরস নিজের হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে রেখে সামনে আকস্মিক সবার মাঝ থেকে উঠে দাঁড়িয়ে যাওয়ায় তুষারের দিকে এগিয়ে গেল। টেবিলে বসারত সবাই চোখ দৃষ্টি মেলে মাহাদি আর জাইনকে নির্লিপ্ত। সে স্পুনের সাহায্যে পাস্তা তুলে নিজের মুখে ঢোকাচ্ছিল। আরস এগিয়ে যেতে যেতে তুষার দু হাত মেলে দিল দুপাশে। দুজনের সাথে জড়াজড়ি শেষ সময় কথা বলল। পরপর চেয়ার টেনে বসে পড়ল দুজনেই পাশাপাশি। মাহাদির পাশে বসারত নুসরাত দুজনের দিকে চিৎকাল চেয়ে থেকে ফিসফিস করে শুধালো, এদের এত লুতুর পুতুর আমার চোখে সহ্য হতে পারছে না। কি সম্পর্ক এদের মধ্যে? এবার বলবে না আপনি ওদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে? মাহাদি নিজের খাবার মুখে ঢুকিয়ে একইভাবে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। গলার আওয়াজ তার মতো রেখেই বলল, ওর বন্ধুই। নুসরাত বোঝার ন্যায় মাথা নাড়ালো, কিছুটা সংখ্যা নিয়ে শুধালো, কিন্তু বন্ধুত্ব হলো কিভাবে? এই মৃণয় তুষারের বাচ্চা গেল বা কি করে ওইখানে? স্কলারশিপ নিয়ে বিদেশে ছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমেরিকা থেকে ঘুরে এসেছে প্যারিস, তখন দেখা আমাদের সাথে, তারপর সম্পর্ক। পরে জানা যায় সে আঙ্কেলেরও নাকি মৃণয়ের বাবার সাথে বন্ধুত্ব ছিল। নুসরাত ভুরু উঁচিয়ে বাহবা দিল, নিষ্পরক কণ্ঠে বলে উঠল, হোয়াট দ্য কোইন্সিডেন্ট। নিজেদের খাবার খেতে ব্যস্ত হলো সবাই। নুসরাতের পাশে বসা আহান কখনো থেকে ধাক্কা ছিল নুসরাতকে। নুসরাত ফিরে চাইতে এতক্ষণে সকাল উত্তেজনা ফুস করে হাওয়ায় মিলিয়ে গেল। মিনমিনিয়ে জানতে চাইল, ওই পুলিশ এখানে কেন? আরস নামক বাদরকে নাকি এই বেটা তুষারের বন্ধু? দুটোই তো একদম খাটাইশা। আহান সহমত পোষণ করে। নিজের কাছে বসা ইরহামকে নুসরাতের কথাগুলো রিপিট করে বলল, নাকের পাটটা আকাশে তুলে। ইরহাম মোমোর কাছে বলল, মোমো সৌরভীকে আর সৌরভী ইসরাতকে। অতপর সবাই নিজেদের সিগনেচার স্টাইলে মাথা নাড়লো ওপর নিচ। নীরবতা পালন করে সবাই ধীরে ধীরে খেতে লাগলো। হঠাৎ শোনা গেল নুসরাতের ফিসফিসানো, এবার মাহাদির সাথে তো একবার আহানের সাথে। কিছুক্ষণ পর ইসরাতের খাবার খাওয়া হাত থামলো। আশপাশে চোখ বুলিয়ে দেখে নিল, নিজের প্রয়োজনীয় জিনিসটুকু খুঁজে পেতে হাত বাড়িয়ে যাবে। ইরহাম তা টেনে নিল। ফ্রাইড চিকেন থাকা প্লেট হতে শেষ চিকেন পিসটা তুলে নিল সে। বোনের বাড়ানো হাতটা দেখেনি, অকপটে তা গাপুস গুপুস করে মুখে পুরে দিল। জাইন চুপচাপ লক্ষ্য করলো এতক্ষণে ঘটে যাওয়া ঘটনা। পাশে ফিরে দেখলো চুপসানো মুখ নিয়ে বসে থাকা তার সহধর্মিনীকে। নিজের প্লেটে থাকা অক্ষত ফ্রাইড চিকেনটা তুলে দিল ইসরাতের প্লেটে। ইসরাত অবাক চোখে চেয়ে নাকচ করতে নিবে। জাইন বলে ওঠে, চুপচাপ খান, কথা বেশি বললে আমার পছন্দ হয় না। কথায় কিছুটা ধমক আর শাসন মিশ্রিত ছিল। ইসরাত নাইফ দিয়ে কেটে কেটে খাবে, জাইন নিচেই ফোর্ক দিয়ে চেপে ধরে নাইফ দিয়ে ফটাফট কেটে দিল। ইসরাতকে তার পানে বারংবার তাকিয়ে থাকতে দেখে বুদ্ধিদীপ্তি পুরুষালী চোখ দুটো খাবারের দিকে ইশারা করে বলল, খাবার ওই দিকে, আমার দিকে নয়। তাকিয়ে থাকলে পেট ভরবে না, আগে খাবার খেয়ে নিন। নুসরাত আর আহান পাশাপাশি বসায় দুজনেই ড্যাব ড্যাব করে এদিক তাকিয়ে রইল আর জাইন ইসরাতের দিকে। আহান বলে উঠল, কি কেয়ারিং হাজবেন্ড ভাই। নুসরাতের চোখের হাতে তালু দিয়ে মুছলো, নাক টানলো। আহানের শার্টে সর্দি মুছে বলল, ইমোশনাল হয়ে গেলাম ভাই। আহান নিজের শার্ট টিস্যু দিয়ে পরিষ্কার করে নিল, নাক উঁচিয়ে। নুসরাতকে বিরক্তকর সুরে বলল, ইমোশনাল হয়ে চোখ দিয়ে পানি পড়বে, তোমার নাক দিয়ে পড়ছে কেন? এবার বলো না নুসরাত নাসির মানেই আলাদা। নুসরাত চোখ শুরু করে হাসলো, ঠোঁট দুটো চোখা করে ফু দিয়ে আহানের সামনে আসা চুলগুলো উড়িল। বলল, আমি তো এটাই বলতাম। দুজনেই মিটমিট করে হেসে উঠল। সবাই তাদের দিকে তাকাচ্ছে দেখে মুখ চুপসে নিয়ে হাসি বন্ধ করলো। আর চোখে ইসরাত আর জাইনের দিকে তাকিয়ে দুজনেই হাসলো হা হা হি হি করে। আহান জিজ্ঞেস করলো নুসরাতকে, আজ রাতে কি করবে? নুসরাত আর চোখে আহানকে দেখে নিষ্পক মুখ বানিয়ে বলে উঠল, না, 2 সেকেন্ড আগে ভালো হয়ে গেছি। কথার পৃষ্ঠে লুকে থাকা শয়তানি টের পেল আহান। দুজনেই দুজনের দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিছু দুটো চোখ বেয়ে ভরে গেল যেন শয়তানি হাসির বাহার।
নাসির সাহেব ইসরাতের হাত চেপে ধরেছেন নিজের হাতের মুঠোয়। পুরো কনভেনশন হল জুড়ে তখন নিস্তব্ধতা। কোণে বিদায় দেওয়ার জন্য সকলেই প্রস্তুত। নাসির সাহেবের পাশে দাঁড়ানো নুসরাত ও নাজনীন বেগম, জাইনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে হেলাল সাহেব, লিপি বেগম। নাসির সাহেব কথা বলতে গিয়ে চোখ ঝাপটালেন, চশমা টেনে নাকের ডগায় তুলে নিলেন আলগোছে। জাইনের হাতের মধ্যে ইসরাতের হাত চেপে ধরে বললেন, আমার মেয়েরা আমার কাছে অনেক মূল্যবান। আমি আমার 2 রত্নকে 1 রত্ন তোমার হাতে তুলে দিচ্ছি। আমি জানি তুমি তাকে অনেক ভালোবাসবে, হয়তো বা আমার ধারণা থেকেও বেশি। এজন্যই আমি তাকে তোমার কাছে দিচ্ছি। আমি দেখতে চাই তুমি কতটুকু তার দেখভাল করতে পারো। আমি চাই সবটুকুর ঊর্ধ্বে গিয়ে তুমি তার গুরুত্ব দিবে। যে কোনো বিপত্তিক মুহূর্তে সমাজের মানুষ যখন তার বিরুদ্ধে থাকবে, তখন তুমি তার পাশে থাকবে। এটাই আমার চাওয়া তোমার নিকট। যদি কোনো দিন তোমার হৃদয় পরিবর্তন হয়, তুমি যদি তখন তাকে আর না ভালোবাসো, তখন তাকে কষ্ট দিও না। সে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করো, তাকে আমার কাছে ফিরিয়ে দিও। যদি কখনো মনে হয় তুমি তার দেখাশোনার কমতি করছো, তার দায়িত্ব নিতে পারবে না, তোমার হৃদয়ে অন্য কারো জন্য কম্পন হচ্ছে, তাহলে তাকে আঘাত করো না, তাকে দুঃখ দিও না। আমার মেয়ে আমার কাছে ফিরিয়ে দিও দয়া করে। এখন থেকে আমার মহামূল্যবান মেয়ে তোমার দায়িত্বে। আমি তোমাকে তাকে দিয়ে দিলাম। আমার আশাটুকু তুমি নিরাশ করে পরিবর্তন করো না। এইটুকুই চাওয়া তোমার কাছে। জাইন ইসরাতের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নাসির সাহেবের ওপরে চাপা হাতে রাখা ভরসা। বলে উঠল, আমি কথা দিচ্ছি আপনাকে সৈয়দা ইসরাত নাসির, আমার প্রিয় সহধর্মিনী। আমি কখনো কষ্ট স্পর্শ করতে দিব না তাকে। কখনো যদি আমার সহধর্মিনীকে দুঃখ বিষগ্নতা কষ্ট স্পর্শ করতে চায়, তাহলে প্রথমে তো আমাকে ভেদ করতে হবে। আর তার সাধ্য নেই যে আমি জাইন হেলাল ভেদ করে আমার স্ত্রীকে স্পর্শ করবে। আমি এটাও করতে দিব না, খোদার কসম। আমার আগে আমার স্ত্রীর মৃত্যু হলে আমি জাইন হেলাল কখনো দ্বিতীয় বিবাহ করব না। যেদিন আমি এই কসম ভাঙব, কসম ভাঙার পূর্বে যেন আমার মৃত লাশ খাটিয়া স্পর্শ করে। আমি আপনার আশায় নিরাশ পরিবর্তন করব না, বিশ্বাস রাখুন আমার ওপর। ইসরাতের হাত চেপে ধরে সামনে আগালো জাইন। পেছন থেকে নুসরাত, ইরহাম, আহান অগ্রসর হলো তাদের সাথে। কনভেনশন হলের বাহিরে বের হতেই জাইন মায়ের বাড়ি এক লোক ঠাট্টা করে বলে উঠল, বউ দেখি কাঁদে না। নুসরাত তেরসা সুরে কিছু বলতে নেবে ইসরাত হাসি হাসি মুখে উত্তর দিল, আমি নিজের বাড়ি যাচ্ছি, এখন কাঁদবো কেন আজব। নুসরাত বলে উঠল, এই ডিজে গান বাজা, নুসরাতের শ্বশুর বাড়ি আজ নেচে কুদতে যাব। ইরহাম সুর টেনে ইসরাতের পেছন থেকে উঠে গেল। 52 মেরি 40 সুরালকো আনকিও মে পানি দে গাই ডুডাইয়া মে থে গুদধানি ले গাই। গাড়ির সামনে যেতেই ইসরাতের জন্য দরজা খুলে দিল জাইন। ইসরাত ব্যাক সিটে উঠে বসতেই তার লেহেঙ্গা গুটিয়ে ভেতরে ঢুকে দিল নুসরাত। বলে উঠল, তুই যাওয়ার আগে তোর শ্বশুর বাড়ি আমি পৌঁছাবো ইনশাল্লাহ। পৌঁছেই চিল ব্রো। ইসরাত মৃদু হাসে। নুসরাত দরজা লাগিয়ে দিল। জাইন ড্রাইভিং সিটে দিকে যেতে ইরহাম এসে খুলে দিল দরজা। গম্ভীর ইরহাম শ্রেয় বেচারা মুখ করে অবলোকন করলো জাইন। থ্যাঙ্কস বলল। জাইন ড্রাইভিং সিটে বসে দরজা লাগিয়ে দিল। গাড়ি স্টার্ট করে অ্যাক্সিলেটর চাপ দিবেই গাড়ির গতি বৃদ্ধি পেল। তার সাঁ করে চলে গেল পাশ কাটিয়ে। তারা যেতেই নুসরাত পিছু ফিরল, আর তখনই দেখা মিলল নিহাল মির্জার। লোকটা তার পেছনে দাঁড়িয়ে থাকায় আকস্মিক মুখ দেখে ভয়ে লাফ মেরে উঠেছে প্রায়। গোল গোল চোখ করে তার দিকে সৌজন্যমূলক তার খাতিরে হাসি দিয়ে বলল, কোনো প্রয়োজন স্যার? আরে আমি স্যার নয়, মিনয়ের বাবা। নুসরাত ভুরু চায় এর মধ্যে কিঞ্চিত ভাঁজ রেখে বলে উঠল, মিনয়কে? তাকে কি আমি চিনি? ভদ্রলোক ভীষণ অবাক হলেন। বললেন, মা আমাকে চিনতে পারছো না? আমি মিনয়ের বাবা। নুসরাত চোখ ঝাপটালো। নিজেকে হাজারবার প্রশ্ন করতে চাইলো, তবু যেন মাথায় কিছু আসছে না। হাজারটা গালি দিল নিজেকে। এই লোকের সাথে খাতির করতে গিয়েছিল সে, এখন না ওই ঘুষখোরের সাথে বিয়ে ঠিক করে ফেলে এই লোক। নুসরাত ঘাড় কাত করে শুধালো, আঙ্কেল আমি আপনাকে কোথাও দেখেছি কখনো? আরে মা, এই তো 8 ঘন্টা পূর্বেই না তোমার সাথে আমার কথা হলো। নুসরাত মাথা চুলকে পাগলের মতো বলে উঠল, সত্যি? নিহাল মির্জা মেয়েটার অদ্ভুত কাণ্ড দেখছিল। কিছু বলবে দেখে হাতের মধ্যে হাত ঘষলো। অবাক চোখে তাকাতেই দেখলো সেখান থেকে
একটু একটু রক্ত বের হচ্ছে। তারপর মেয়েটা ঘষাচ্ছে জায়গাটা। নিহাল মির্জা শোনার মতো ভিড় করলো, ড্রাগ। নিহাল মির্জা বিস্ময়ে বিমূর্ত আওয়াজে শুধালো, ড্রাগ নাও তুমি? নুসরাত মাথা নাড়ল ওপর নিচ। হাতে তখনও সমানতালে ঘষাঘষিতে চামড়া লাল হয়ে গেছে। মৃদু কণ্ঠে তোতলিয়ে বলে উঠল, ইয়াবা পাউডার, ঠাট্টা ঠাট্টা, নাইট ক্লাব গিয়ে 2-3টা হুইস্কির বোতল শেষ করি। নাইট ক্লাবেও চাও তুমি? নুসরাত মাথা নাড়িয়ে নিজের জীবনে না করা সকল মিথ্যা কথাগুলো ফসফসিয়ে বলে গেল, যেন সব সত্যি। মিথ্যা বলে যদি নিজে বাঁচা যায়, এই লোক যদি আবার তার ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে, তাই এটা তার ড্রামা। আমি বেলি ডান্সার এখানকার। নিহাল মির্জা এক মুহূর্তে যেন ছেলের সাথে এই মেয়ের বিয়ে দিতে চাওয়ার চিন্তা ধূলিসাৎ হয়ে গেল। মেয়ের নাতনিওয়ালি, ছি। আর উনি নাকি তাকে ভদ্র ভেবেছিল। তার ভদ্র ছেলের সাথে এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেছিলেন। তুষার বাবাকে আবারও এই মেয়ের সাথে কথা বলতে দেখে দৌড়ে আসলো। থেমে গিয়ে মাঝপথে তাদের বাক্য। নুসরাত নিজেই ওপর নেওয়া মিথ্যা দায়গুলো শুনল চুপচাপ। এই মেয়ে এত মিথ্যা কিভাবে বলতে পারে বলে প্রশ্ন করতেই নিজেকে। নুসরাত আরও কিছু বলবে এর আগে তুষার এসে তার বাবাকে চেপে ধরলো। বলল, এই মেয়ের মাথায় সমস্যা আছে, ছেড়ে দাও ওকে। নুসরাত আর চোখে তাকালো চারদিকে। না, এদিকে কেউ নেই, সবাই ভেতরে। আত্মীয় স্বজন যারা চলে যাওয়ার চলে গেছে। আকস্মিক মাথা ঘুরিয়ে ইচ্ছে করে পড়ে গেল মাটিতে। বিড়বিড় করলো, ড্রাগ পাউডার দিন। নুসরাত এমন পড়ে যেতেই মিনয় ভাবলো সত্যি কিছু হয়েছে। তখন পিটপিট করে দেখলো যে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টা। তখন দীর্ঘশ্বাস ফেললো। নিজের বাবাকে বগল দাবা করে নিয়ে গাড়িতে বসিয়ে ফিরে আসলো। নিষেধাজ্ঞা জারি করেছে, সে ফিরে না আসা পর্যন্ত গাড়ির বাহিরে পদক্ষেপ বের করতে পারবে না সে। মিনয় তুষার ফিরে এসে দেখলো নুসরাত উঠে বসে আছে। হাতের দিকে তাকিয়ে ইশারা করলো, এসব কি? এমন রক্ত বের হচ্ছে কেন আপনার? নুসরাত ভুলে বসলো তুষারের সামনের ব্যক্তি। ইরহাম মনে করে খ্যাক করে উঠল, আরে ভাই। থেমে গেল পর মুহূর্তে। হাঁটু গেড়ে বসা তুষারের দিকে তাকিয়ে বলে উঠল, ও সরি, মশা কামড় দিয়েছিল। চুলকানোর জন্য হাত থেকে রক্ত পড়ছে। তুষার হাত বাড়িয়ে নুসরাতের বাড়ানো হাত ধরে নিবে, থেমে গেল। বাড়ানো হাত গুটিয়ে নিয়ে পকেটে পুরল। উপহাস করে বলে উঠল, আপনি চাইলে জীবনে খুব ভালো অভিনেত্রী হতে পারেন। এই কথাটা আপনার মতো মাথায় অ্যান্টিনাহীন লোকেই ভালো বলেছে। মনে হচ্ছে আমার দেওয়া নাপায়েক্সটা খেয়ে এত উন্নতি। তুষার হু হু করে হেসে উঠল। নুসরাতের কথায় পরপর আবার দাঁতের পাটি হাসি ঢেকে বলে উঠল, আপনি সবসময় এমন হাসাহাসিতে থাকেন নাকি? নুসরাত ওপর নিচে মাথা নাড়ল। মিনয় বলে উঠল, আপনার কষ্ট হয় না? নুসরাত বলে উঠল, কষ্ট হবে কেন? কারোর এই জিনিস আছে, আপনার কাছে তা নেই, তাহলে কষ্ট লাগবে না আপনার? নুসরাত হাতে টিস্যু পেপার নিয়ে মুছতে থাকলো রক্ত। ভুরু নাচে জিজ্ঞেস করলো, আজ এত ভাব জমাচ্ছেন, বিষয় কি? প্রেমে টেমে পড়েছেন নাকি কোনো রমণীর? তুষার হাসলো ঠোঁট বাঁকিয়ে। বলে উঠল, প্রশ্নের উত্তর দেননি আপনি। নুসরাত হেয়ালি করে জানতে চাইলো, কি প্রশ্ন? আপনার কাছে কোন জিনিস নেই কিন্তু কারোর কাছে আছে, তাহলে আপনি কি করবেন? নুসরাত তর্জনী আঙ্গুল থুতনি বেঁধে রেখে মেকি ভাবছে। ব্যস্ত সে যেন ভাবনায়। কিছুক্ষণের ভেতর তুষারের কানের কাছে ভেসে এলো বজ্রপাতের মতো নির্ঘাত অতিপথ্যকারী নারী কণ্ঠ। আমি আমার পছন্দের জিনিস নিয়ে আপোষ করতে ভীষণ অপছন্দী। যদি পছন্দ হয় তাহলে সেটা মালিক যেই হোক না কেন সেটা নিজ ইচ্ছে আমাকে দিবে, নয়তো আমি ছিনিয়ে আনবো। যা আমার তা আমারই। আমি আপোষে পছন্দ নই, ছিনিয়ে আনতে বিশ্বাসী। তুষার ভুরু উঁচিয়ে জানতে চাইল, আমি যদি আমার পছন্দের সেই জিনিসটা ছিনিয়ে আনতে চাই? নুসরাত ঠোঁটে হাসি দিয়ে দীর্ঘ করল। মিনয় শোনার মতো করেই বলল, পারবেন না কেন? অপরপক্ষ আপনার থেকে জেদি। সে নিজেও নিজের জিনিসের প্রতি চুল পরিমাণ ছাড় দেয় না। সে নিজের জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকালে তা টের পায়, তার চোখ তুলে নিবে। এত বিশ্বাস? উপহাস করছেন? শুধু জিজ্ঞেস করছি। নুসরাত তেরা চোখে তাকাতে দেখে পরপর প্রশ্ন ছুড়ল তুষার। উত্তর দিলেন না যে? মিনয়ের কথায় নুসরাত শব্দ করে হাসল। তার কাছে উত্তর আছে, কিন্তু দিতে ইচ্ছে করছে না। এমন এক ঠেস দিয়ে
বসে থাকলে ভালো লাগছে না। শেষ রাতের দিকে হাওয়া ল্যাম্পপোস্টের নিভু হলদে রশ্মি মেহেলি মুখটার উপর পড়েছে, অপার্থিব সৌন্দর্যে মুড়ে দিয়েছে যেন। তুষার প্রশ্নোত্তক চোখে তাকিয়ে থাকলো নুসরাতের উত্তরের অপেক্ষায়। ওপাশে নীরব থাকলো অনেক সময়। বলে উঠল, আমি মনে করি আপনার তাকে ভুলে যাওয়া উত্তম। এটা আপনি বলছেন? আমি বলছি, নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে আপনি অবঞ্চনার জিনিসের জন্য পাওয়ার আশা করলে সেটি হবে ভুল। তুষার জানতে চাইলেও আসল ছেড়ে দিতে বলছেন। নুসরাত ফিরে তাকালো তুষারের দিকে। চোখের ভাষা একদম সহজ, কোনো জটিলতা নেই সেখানে। সহসা শীতল কণ্ঠে বলে উঠল, মিথ্যা আশা নিয়ে বাসা বাঁধা অপেক্ষা করা মূর্খতা। তুষার আবারও প্রশ্ন ছুড়ল, তাহলে অপেক্ষা করতে মানা করছেন? নুসরাত মেখে আসলো কপালে কিঞ্চিৎ ভাঁজতে রেখে বলে উঠল, অপেক্ষা সুন্দর, ভীষণ সুন্দর মিনয়। শাহরিয়ার তুষার মির্জা। কিন্তু সেটা তখনই যখন আশা থাকে যে সে ফিরে আসবে, কিন্তু যখন আপনি জানেন সে আর ফিরবে না, তার ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই, তখন সে অপেক্ষা আর সুন্দর থাকে না। তখন অপেক্ষা হয়ে যায় নিছক বোকামি। আমি মনে করি এই বোকামি আপনি করবেন না। মিনয় বলে উঠল, আমি আজ খেয়াল করলাম আপনি ভীষণ গুছিয়ে কথা বলেন। আপনাকে যতটা বোকা ভাবতাম আপনি ততটা বোকা না, খুব চালাক আপনি। নুসরাত নিজের নিষ্প্রভ দৃষ্টি সামনের দিকে স্থির করলো। মিনয়কে তার দিকে চেয়ে থাকতে চোখ সরালো, ইতস্তত করলো যেন কিছুটা। চোখ সরান আমার ওপর থেকে, আমার অস্বস্তি বোধ করছি। মিনয় নিজের চোখ সরিয়ে নিল নুসরাতের ওপর থেকে, মৃদুসুরে বলল, সরি আপনার অস্বস্তির কারণ হওয়ার জন্য। নুসরাত আড়ষ্ট কণ্ঠ নিয়ে বলে উঠল, আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছে, যান। আপনার বাবা গাড়িতে অপেক্ষা করছে, যান। তুষার উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসি মিসেস আরশ। জি। নুসরাত কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকলো। মিনয়ের সামনে পা বাড়াতে নুসরাত ডেকে উঠল, তুষার। মিনয় ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকাতেই নুসরাত বলল, বিয়ে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। জাইন গ্রোসারি শপের সামনে এসে গাড়ি থামালো। অনেকক্ষণ যাবৎ গ্রোসারি শপের ভেতরে সে কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর দেখা গেল হাতে কিছু একটা নিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। ইসরাত গ্লাসের ভেতর থেকে ঠিক ধারণা করতে পারল না জাইনের হাতে কি বা ভেতরে কি জন্য সে প্রবেশ করেছিল। ছোট পলিথিনের ব্যাগে করে কিছু একটা নিয়ে আসছে সে। ইসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি? জাইন গাড়ি স্টার্ট দিয়ে বলল, খুলে দেখো। ইসরাত হাত নাড়াতেই হাতে পড়া চুড়িগুলো ঝনঝন করে উঠল। জাইন তা ঘাড় কাত করে তাকাতেই দেখল। ইতস্ত কণ্ঠে বলে উঠল, চুরি শব্দে আপনার সমস্যা হলে বলুন, আমি খুলে ড্যাশবোর্ডে রেখে দিচ্ছি। জাইন তিক্ত সুরে বলল, আমি আপনাকে বলেছি খুলে রেখে দিতে। ইসরাত বিরস মুখে তাকালো, বলল, আমি মনে করেছি আপনি বিরক্ত বোধ করছেন। জাইন চল শক্ত করে তাকালো, জিজ্ঞেস করলো, আমি বলেছি আমি বিরক্ত হয়েছি? তা তো আমিও বলিনি, আমি ভেবেছি। জাইন ইসরাতকে কেটে দিয়ে বলে উঠল, এত বেশি ভাবতে হবে না, আপনি এতটুকু কম ভাবছেন, বুঝেছেন? ইসরাত উপর নিচে মাথা নাড়ল। পলিথিন ব্যাগের ভেতর থেকে হাত ঢোকাতেই বেরিয়ে আসলো ফ্রোজেন কিছু জিনিস আর লেস এর প্যাকেট। আঙুলে ফলস নেলস ব্যবহার করায় নেলসের প্যাকেট খুলে ব্যাগ পোহাতে হলো ইসরাতকে। জাইন সেটা খেয়াল করলো। গাড়ি চালানো বন্ধ করলো, একপাশে সাইড করে গাড়ি দাঁড় করালো। ইসরাতের হাতের থেকে লেন্সের প্যাকেটটা নিয়ে সে হকচকিয়ে উঠে বলল, আরে আমি পারবো, আপনি ভাবে সব কাজ করে দিলে হবে, আমি কিছু করব না। জাইন গম্ভীর মুখে ইসরাতকে অবলোকন করে বলল, আপনি শুধু শ্বাস নেওয়ার কাজই করুন, এটাই আপনার জন্য অনেক বেশি, বাকিটুকু আমি সামলে নিব। ঘড়ির কাঁটা ভোর প্রায় 4টা। পরিবেশ তখনও নরম বাতাস বরণ করছে। সেই নীরব অবরতন নিস্তব্ধতা চিরে সৈয়দ বাড়ির সামনে পরপর এসে কতগুলো গাড়ি থামলো শব্দের সহিত হর্ন বাজিয়ে। আবারও কয়েকটি গাড়ি পাশ কাটিয়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। হেলাল সাহেব গাড়ি থেকে বের হতেই দরজা লাগাতে নেবেন, তার ওপরে উস্কো গতিতেই হুড়হুড়ি একটি গাড়ি চলে গেল তার পাশ ঘেঁষে। আরেকটু কাজ ঘেঁষে নির্ঘাত মৃত্যু ঘটত। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেল ভদ্রলোক। তখন মস্তিষ্ক ধরতে পারল হয়েছে কি। তখন খেয়ালে উনি পা বাড়ালেও সামনের দিকে।
সামনের গাড়িটা মাত্র নাসির মঞ্জিলের সামনে খালি জায়গায় পার্ক করা হয়েছে। একে একে সেই গাড়ির ব্যাকসিট থেকে বেরিয়ে আসলো মোমো, সৌরভী, আহান। ফ্রন্ট সিট থেকে বের হলো ইরহাম। সবার শেষে ড্রাইভিং সিট থেকে বের হলো খালি পায়ে নুসরাত। ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় সবুজ রঙের দুর্বাঘাসে ভিজে গেছে। মেয়েলি পা দুটো জমিন স্পর্শ করতেই শীতল অনুভূতি হলো পায়ের নিচের তালুতে। হাতের ওড়না পেঁচিয়ে পা দিয়ে দরজা লাগালো। সামনের দিকে থেকে পিছু হাঁটতেই চোখাচোখি হলো হেলাল সাহেবের সাথে। নুসরাত ঝাপসা দেখলো মাথা ব্যথায়, চোখে যেন ঝাপটাতে শুধালো, কি চাই? হেলাল সাহেব খড়খড়ে কণ্ঠে বলল, কি চাই মানে কি চাই? হ্যাঁ, এক্ষুনি যে তুই আমায় মেরে ফেলতে চাইলি, এর জবাব কি দিবে? নুসরাত বিরক্তিকর কণ্ঠে বলে উঠল, মরে তো জাননি, মরে গেলে না হয় সেই প্রশ্নের উত্তর দিতাম। নুসরাত হেলাল সাহেবের সাথে গলা খাকারিতে ফসে দিয়ে ভুরু কুচকালো। সামনে থেকে সরতে না দেখে পরপর জানতে চাইলো, আপনি কিছু বলতে চাইলে সেই পরিষ্কার করেই বলুন, নহলে সরুন। এই পেঙ্গুইনের মতো মুখ বানিয়ে সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? হেলাল সাহেব চোখের আকার বড় করে নিলেন, নিজের দিকে আঙুল তাক করে বিস্ময় প্রকাশ করে বললেন, আমি পেঙ্গুইন? নুসরাত ভাবলেশীনভাবে দাঁড়ালো, ভনিতাহীন গলায় বলল, অবশ্যই বড়সড় পেঙ্গুইন। আপনার বড় ছেলে একটা পেঙ্গুইন, ছোট ছেলে একটা পেঙ্গুইন, আর আপনার একটি পেঙ্গুইন, সব মিলে আপনার একটা পেঙ্গুইন পরিবার। হেলাল সাহেব রাগে যেন ঝেঁকিয়ে উঠল। তেতো কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন দিক থেকে আমাদের পরিবারকে পেঙ্গুইনের মতো লাগে তোর কাছে? কোন দিক থেকে লাগে না সেটা জিজ্ঞাসা করুন। নুসরাতের কথার ব্যথার চোখ দিয়ে কিছু দেখছে না যেন। তারপরও হেলাল সাহেবের সাথে পায়ের সাথে পা লাগিয়ে যেন ঝগড়া করছে এই একলত্তি মেয়ে। এমনকি হেলাল সাহেবের সাথে কথা বলতে বলতে কয়েকবার চোখ ঝাপটালো। চোখের সাদা পর্দা বর্ণে যেন লাল শিরা উপর শিরা ভেসে উঠেছে অনেক জায়গায়। হেলাল সাহেব রাগে ফোঁস করে উঠলেন, শুধালেন, কোন দিক থেকে পেঙ্গুইন লাগে বল? এই যে সব পেঙ্গুইনের মতোই লাফিয়ে উঠেছে। আর কি বলবো? আপনাদের পরিবারকে পেঙ্গুইন বললে অপমান করা হয়ে যাবে। আই থিঙ্ক আপনাদের সাথে ব্যাঙের পরিবার এই শব্দটাই মানাবে। ইরহাম, আহান মিটমিটিয়ে হাসলো, ঠোঁটে হাত চেপে। হেলাল সাহেব নাকের পাটা ফুটিয়ে বলে উঠলেন, তুই এখন রীতিমতো আমাকে অপমান করছিস। আমি এখন থেকে আপনাকে অপমান করছি না, এতক্ষণ যাবৎ ধরে অপমান করছিলামই। হেলাল সাহেবের আগেও ফোঁস করে উঠল, ব্যাঙের মতো হা করে শ্বাস ফেললো। নিজেকে সামলাতে বৃথা প্রচেষ্টা জিজ্ঞেস করলো, আর এটা তুই দম্ভ নিয়ে বলছিস? নুসরাত মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। নুসরাত নাচির সত্যি বলতে কখনো পিছপা হয় না। যদি আমার বলা বাক্য দুনিয়ায় আগুন লাগিয়ে দেয়, তবুও আমি এই সত্য কথা মুখ থেকে বন্ধ করব না। তোর মুখ থেকে বের হওয়া বাক্যগুলো দুনিয়ায় আগুন না লাগাতে পারলেও বর্তমানে আমার গায়ে, আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। নুসরাত ভুরু যুগলে মধ্যখানি মেকি চিন্তার ভাঁজ ফেলে বলল, তাহলে তো এখনই আপনার মাথা ঠান্ডা করার জন্য 1 গ্রাম কেরোসিন ঢালতে হবে। এই ইরহাম, একটু কেরোসিন নিয়ে আয় না, ঢেলে দেই শ্রদ্ধেয় ইসরাতের শ্বশুরের মাথায়। নুসরাতের শেষ কথা টেনে টেনে বলে শেষ করলো। হেলাল সাহেব পুরো চিত্তে গিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল নাসির মঞ্জিলের দিকে। যেতে যেতে দেখলো সৈয়দ বাড়ির বড় গেটটা পুরো খুলে দেওয়া হয়েছে। বধূ বরণের জন্য মা চাচিরা হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে, এমনকি বাড়ির চারপাশের বিভিন্ন প্রকার আতশবাজি ফেটে যাচ্ছে যেন। জায়না এক হাতে ইসরাতের লেহেঙ্গা সামলে তাকে নিয়ে প্রবেশ করছে সৈয়দ বাড়ির মূল ফটকের অভ্যন্তরে। নুসরাত যত দ্রুততা নিয়ে এগিয়ে আসে, নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করার জন্য ঠিক ততটাই ঝিমিয়ে পড়ল। বোনের ওই বাড়ির অভ্যন্তরে যেতে দেখে নিশ্চুপ দাঁড়িয়ে রইল ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত ইসরাতের প্রতিবিম্ব দেখা গেল ফটকের সামনে। ইসরাত গেটের আড়ালে যেতেই নুসরাতের চোখ ফিরিয়ে আনতে নিল সেদিক থেকে। তখনই চোখাচোখি হলো আরশের সাথে। নুসরাত তড়াক করে চোখ নামিয়ে নিল যেন। নুসরাত তড়াক করে চোখ সরিয়ে এনে হাতের চাবি দিকে তালা খুলতে ব্যস্ত হলো। আপা আশপাশ না দেখে তড়িৎ গতিতে বাড়ির ভেতরে সে প্রবেশ করলো। গরম লাগছে ভীষণ, তাই গা থেকে টেনে হিঁচড়ে খুলে ফেললো কালো গ্রাউন্ডটা।
ছুঁড়ে মারলো কাউচে, দ্বিধাহীনভাবে নেচে কুদে ঢুকলো নিজের রুমে। কাবার্ড খুলে ফিনফিনে নরম কাপড় বের করে আনলো, গায়ে জড়ালো কিছু একটা, মনে পড়লো তার। এক হাতে মোটা একটা ব্যাগ বাহুতে চেপে ধরে দৌড়ে সৈয়দ বাড়ির দিকে। সৈয়দ বাড়ি গেটের সামনে হেলাল সাহেবের সাথে দেখা হলো নুসরাতের। দুজনেই দুজনের দিকে খেপাটে চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর নুসরাত মুখ ঝামটা মেরে হেলাল সাহেবের থেকে চোখ সরিয়ে নিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলো, এখানে কি? নুসরাত হেলাল সাহেবকে পাত্তা দিল না, এক প্রকার ধাক্কা মেরেই যেতে চাইলো। আমার দাদার বাড়ি এসেছি, কাউকে উত্তর দিতে বাধ্য নই। হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, তোরা 13 বছর, এই 13 বছর মনে পড়লো না দাদার বাড়ির কথা, আর এখন মনে পড়লো? কারণ জানতে পারি? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো হেলাল সাহেবের দিকে, উপহাস করে বলে উঠল, কিছু মানুষ কবজা জমিয়ে বলেছিল, তাই আসতে পারিনি। এখন যখন এসেছি আর কেউ বের করতে পারবে না। এই বাড়ি থেকে লাশ হয়ে বের হব, না হয় একদম বের হব, তার আগে না। নুসরাত সৈয়দ বাড়ি চৌখাটে ডান পা রাখতেই নিজের পাশে একটা ছায়া উপস্থিতি পেল। ঘাড় বাঁকিয়ে তাকাতেই চোখাচোখি হলো পাশের মানুষটির সাথে। নুসরাত এক পা সামনে বাড়াতেই আবার পিছিয়ে নিল। মনে হলো কানের কাজ ঘেঁষে হেলাল সাহেবের 13 বছর আগের মতো করেই বলছে, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। নুসরাতের চোখের পাতা ঝাপটালো, চোখ বুঝে নিল, দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে। চোখ খুলে ডান পা সামনে বাড়াতে শক্ত হাতে নিজের হাতের অস্তিত্ব পেল। ঘুরে দেখলো বা দেখার প্রয়োজন বোধ করলো না। ঘাড় কুঞ্চিত সুগন্ধ নাকে প্রবেশ করতে বুঝে নিল কে হাত চেপে ধরেছে। সদর দরজার সামনে পানি ভর্তি পাত্রে গোলাপ ছিটিয়ে রাখা, সেখানে পা ধোয়া হচ্ছে ইসরাতের। মোমো ঝুঁকে পড়ে পানির মধ্যে, ইসরাতের পা ভালো করে ধোয়াচ্ছে। যখন পা ধোয়ানো শেষ হয়ে উঠেছে, উঠে দাঁড়াতে নিলেই বকশিসের জন্য, তখন ইসরাত চোখ শুরু করে জিজ্ঞেস করলো, আমার কাছে তো টাকা নেই, তুই কি নিবি? মোমো অবাক কণ্ঠে বলে উঠল, তোর নিব না, আমি তোর পা ধুয়েছি। মাহাদি জাইনের পেছনে থেকে উকি মেরে বলে উঠল, তুমি কি কাজের ঝি, ওদের কাছ থেকে টাকা নিবে? মোমো তেতে উঠল, ভুরু যুগল ভাঁজ করে জানার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, টাকা নিলে কি কেউ কাজের ঝি হয়ে যায়? মাহাদি ওপর নিচে মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, আমার জানা মতে কাজের ঝিরাই টাকা নেয়, কাজ করে দিলে। মাহাদির মুখ থেকে বের হওয়া কাজের ঝি শব্দটা বারবার শুনে মোমের মুখটা যেন রং পরিবর্তন করে নিল। মনে হলো কেউ তার কানে সীসা ঢালতে লেগেছে। নিমিষেই গা জ্বলে উঠল, ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলতো। নুসরাত ধাক্কা দিয়ে এসে পাশে ঘেসে দাঁড়ালো মোমোর। মুরব্বীদের মতো থু করে পানির পিক ফেলে বলে উঠল, হয়েছে, আর ঝগড়া করতে হইব না। লিপি বেগম নুসরাত কেমন পান খেতে ঠোঁট লাল করে দেওয়া দেখে অবাক হলেন, আবারও অবাক হলেন হঠাৎ করে আগমনে। পরপর দুটো অবকতা নিয়ে নেওয়ার পূর্বেই নুসরাত গিয়ে ইয়ামোটা ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করলো। জাইনের দিকে তাকিয়ে হিহি করে হেসে বলে উঠল, আজ একটু বেশি আপনাকে সুন্দর লাগছে, তাই নজর কাটাতে চলে আসছি। কথা শেষ করে থুতু করে পিক ফেলল। পান সচরাচর না খাওয়া পানের পিক ভুলে গিলে ফেললে আরেকটি বিকৃত মুখের মতোই হবে। অতিরিক্ত তেতো পান হওয়ার দরুন মুখের গঠন পরিবর্তন করে নিল। ওয়াক করে পিক ফেলে না চাইতেও মুচড়ে দিল শরীর। নুসরাত আবারও পান চিবিয়ে নিয়ে বলে উঠল, তাহলে নজর কাটিয়েই দিই। লিপি বেগম নুসরাতের ব্যবহারে ভীষণ খুশি হলেন। তাহলে মেয়েটা মিলেছে তার ছেলের সাথে, বাড়ির কর্তৃত্বের সাথে। বিশ্বাস করতে ইরহাম, আহান, ইসরাত, জাইন, এমনকি কয়েকদিন পূর্বে পরিচিত হওয়া মাহাদিও বিশ্বাস করলো না তাকে। আরশের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, তোর বউটার ভেতর ঘাবলা আছে, দেখবি নির্ঘাত একটা কিছু করবে। এত পিরিত জাইন ভাইয়ের সাথে আমি ঠিক মেনে নিতে পারছি না। এই দেখ, আমার দম গলায় আটকে আসছে। মাহাদি এক কথায় বিপরীত পাশে আরও শীতল কণ্ঠে বলল, নজর কাটিয়ে টাকা ওর ব্যাগে ঢুকিয়ে নিবে। মাহাদি বিশ্বাস করলো না। সে হেসে উড়িয়ে দিল আরশের কথাটুকু, বলল, না, এমন করবে না। নজর ওঠানো টাকা আবার কে ব্যাগে ঢোকায়? অন্য কিছু করবে ও। কেউ না ঢোকালেও নুসরাত নাসির ঢোকাবে নিজের ব্যাগে। মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে বলে উঠল, এমন কিছু হবে না। এতটা খারাপ না তোর বউ, এর বেশি খারাপ। আরশ কথা বলল না, প্রয়োজন বোধ করল না। এই খাটার সাথে কথা বলার ইচ্ছা নেই তার। এর মধ্যে নুসরাত
টাকা জাইনের মুখের এপাশ ওপাশ ঘুরিয়ে বেসুরা গলায় গাইতে লাগলো, তেরি নাজার কি সাদি হে, ইয়াজান বাড়ি ডুন গায়া। টাকা দুজনের মুখের আশেপাশে ঘুরিয়ে নিজের ইয়া বড় ডাফল ব্যাগে ঢুকিয়ে দিল। এক দৃষ্টি সীমানার পরে আরস ঠোঁট টিপে হাসি ডাকার চেষ্টা করলো সফল হওয়ার। মাহাদি তড়াক করে আরসের দিকে তাকালো, বিমর কণ্ঠে বলে উঠল, এটা কি ভাই? সত্যি করে বল আরস, তোর শ্বশুর কি খেয়ে একে জন্ম দিয়েছে? শাশুড়ি। এমন কেন তোর বউটা? আরস মাহাদির জবাবে বিড়বিড় করে একটাই কথা বলল, ও এমন বলেই আমার বউ, এমন না হলে অন্য কারো হতো। আরসের বিড়বিড়ানি মাহাদির কান অবধি পৌঁছালো না। লিপি বেগম উঁচু আওয়াজে তিনি সামান্য কড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, টাকাগুলো তুমি তোমার ব্যাগে ঢুকিয়ে নিলে কেন? এগুলো গরিব মিসকিনকে দিবে না? নুসরাত অবাক সুরেই বলে উঠল, ও মা, গরিব মিসকিনকে কেন টাকা দিব? এই বাড়িতে সবচেয়ে বড় গরিব সে তো আমি, তাহলে বাইরে কেন দিতে হবে? লিপি বেগম নুসরাতের এমন কথায় বিরক্ত হলো। আওয়াজ তুলে আর একটু উঁচু করে বললেন, এ কেমন কথা? যদি টাকা না দাও তাহলে তুমি কেন নজর তুলতে গেলে? লিপি বেগমের প্রশ্নে নুসরাত মোটেও দমে গেল না। নিজের দ্বিগুণ জোরে লিপি বেগমের প্রশ্নের বিপরীতে প্রশ্ন করল, আপনার এই পান্ডার মতো দেখতে ছেলে যেন আমার বোনকে নজর না লাগায়, তাই নজর তুলেছি। এখন টাকাগুলো আমি নিজের কাছে রাখি না, আচার খাই, সেটা আপনার মাথা ব্যথার কোনো কারণ না। বড় আম্মু, টাকাগুলো তো আমারই। লিপি বেগম আরসের দিকে তাকালেন, আয়েশ করে ছেলেকে পকেটে হাত পুরে দাঁড়িয়ে ঝগড়া করতে দেখে বললেন, দেখছিস তোর বউ কি করছে? বড় আম্মু, আপনি নালিশ দেওয়ার এখন থেকে শুরু করেছেন। আপনি তো পাড়ার কুচিটে বুড়ির মতোই করছেন। আপনার ছেলের বউয়ের জন্য কষ্ট হচ্ছে না বেচারি? নুসরাত মুখ চুপকিয়ে নিল, শব্দ বের করলো, দুঃখ প্রকাশ হলো না আর। লিপি বেগম এসে চেপে ধরলেন তার কান, বলে উঠলেন, কুচুটে শাশুড়িরা বউদের পিঠে দুঘায়ে তোকে না হয় আরেক কয়েক ঘা লাগিয়ে দিই। নুসরাত নাক ফুলে নিজের নাক ছাড়িয়ে নিয়ে আনলো লিপি বেগমের হাতে থাবা থেকে। কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে নিবে আরস এগিয়ে এসে দাঁড়ালো দুজনের মাঝে দেওয়াল হয়ে। নুসরাতের কাঁধে থাকা ডাফল ব্যাগ ইগলের মতোই ছুঁড়ে নিল নিজের হাতের মুঠোয়। ব্যাগের স্টিলিংস খুলে টাকার বান্ডিলটা বের করলো। প্রথমে 100 টাকার একটা নোট থাকলেও প্রথমে 100 টাকার একটা নোট বের করলো, 2 টাকা। আরস বুড়ো কুঞ্চন করে নুসরাতের কাছে জানতে চাইলো, এখানে কত টাকা? নুসরাত হিসিস করে হাসলো, বলল, মোট 300 টাকা। আরস সেই টাকা নিজের হাতে রেখে নিজস্ব গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, মাম্মা, ওর কথায় তুমি চ্যাঙ্গাও কেন? তোমার জলে এমন? লিপি বেগম ছেলের মুখ ঝামটা মারলো, উল্টা তাকে ভেঙে বলল, কে বলেছে দেখো, যে নিচে হাঁটছে বসছে, বইয়ের কথায় চেঁচায়। আরো শীতল দৃষ্টিতে এক পলক মাকে দেখে নিয়ে পকেটে হাত ঢুকালো। নুসরাত ব্যাগ থেকে বের হওয়া 300 টাকা লিপি বেগমের হাতে হস্তান্তর করে দিতেই নুসরাত চেঁচালো, এটা কি করলেন? এগুলো আমার টাকা। আরো তিক্ত গলায় বলল, এই পার্সন, আমরা জানি এগুলো আপনার টাকা, চেঁচিয়ে সোসাইটির মানুষ জমা করতে হবে না, এটা ভোরবেলা। আরো সে তাচ্ছিল্যময় হাসি। নুসরাত মুখ ঝামটা মারল, চুল উড়িয়ে যেতে যেতে নিবে আটকে গেল সে। ঘাড় ঘুরিয়ে তাকালো, তখন তার হাতের মধ্যে টাকা ধরিয়ে দিল আরস। অবাক কণ্ঠে কিছু বলতে নিবে তার আগে মুখের আকার গম্ভীর করে জাইনার ইসরাতের মুখের সামনে সে টাকাগুলো ঘোরালো, এমনভাবে ঘোরালো যেন এখানে কি হচ্ছে তা সে বোধগম্য নয়। এমনকি সে যেন নুসরাতের হাত জোর করে চেপে ধরে রেখেছে নিজের বিয়েতে আবদ্ধ করতে। কপালে নজর লাগছে যেন, তাও কাউকে বুঝতে দিল না। ইসরাত, আরস আর নুসরাতের সামনে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসলো। হাসি আটকানোর চেষ্টা করতেই নুসরাত ভরকে গেল। চেহারা দেখে হাসি আটকানো তার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠল।